আসসালামু আলাইকুম। গ্লোবাল পলিটিক্সের বাংলাদেশ বিশ্ব আসর বসতে যাচ্ছে। এ নিয়ে দ্বিতীয় পর্ব এটা। বিএনপি নামে মাত্র ক্ষমতায় আসছে, আসলে এটাও একটি অন্তর্বর্তীকালীন সরকারের মতোই। বিএনপি চূড়ান্তভাবে ক্ষমতায় আহরণ করেছে ঠিকই, কিন্তু তিনি কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে, কিছু চুক্তিবদ্ধতার মাধ্যমে সম্ভবত, যেটা অনুভব করা যাচ্ছে, আজ করা যাচ্ছে, যে কথাটি আমরা শুধু গুঞ্জন বা সমালোচনার মাধ্যমে সীমিত রেখেছিলাম, সেটাই কিন্তু প্রকাশ হতে শুরু করেছে। ডক্টর ইউনূস আমেরিকা তারেক রহমানের সাথে লন্ডনে কি ডিড হয়েছিল, কি কথাবার্তা হয়েছিল, সেগুলো প্রকাশ না পেলেও এটুকু প্রকাশ পেয়েছে যে ডক্টর ইউনূসের সাথে আমেরিকার বড় ধরনের একটি চুক্তি হয়েছে এবং সেটা আস্তে আস্তে অনেকটাই সামনে আসা শুরু করেছে। এবং এইটার চূড়ান্ত রূপ হিসাবেই, চূড়ান্ত কার্যকরী রেজাল্ট হিসাবেই এখন আন্তর্জাতিক মহলে বেশ বড় ধরনের গুঞ্জন শুরু হয়েছে, কর্মকাণ্ড শুরু হয়েছে। ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশে আসেন রাষ্ট্রদূত হিসাবে। ভারত থেকে ত্রিবেদীদা আসবেন, ইমিডিয়েটলি তিনি বাংলাদেশে পদার্পণ করবেন। ঠিক এই মুহূর্তে বিএনপিকে ভয় ভীতিতে রাখবার জন্য বা চাপে রাখবার জন্য আর এক ধরনের সাইড খেলা শুরু হয়েছে, প্র্যাকটিস খেলা। সেটা কি আমরা জানি বা আপনারাও জানেন, একটি কথা হচ্ছে রিফাইনারি আওয়ামী লীগ গঠন। এটা একেবারে শুরু থেকে ক্যান্টনমেন্টে ডেকে নাহিদদেরও তারা হাসনাতরা লিক আউট করেছিল যে সেনাপ্রধান বা কতিপয় জেনারেলরা বলেছেন যে রিফাইনারি একটি আওয়ামী লীগ গঠন হবে, শেখ হাসিনা ছাড়া যারা ভালো ইমেজের মানুষ, যারা অত্যাচারিত স্বৈরা শাসকের সাথে সংশ্লিষ্ট ছিলেন না, তাদের নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম শুরু করা যায় কিনা বা করতে চেয়েছিলেন তারা। এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানেই যুক্তি হলো শেখ হাসিনা বা শেখ পরিবার সহ সংশ্লিষ্ট তার সাথে একান্তই যারা পরিবার ভিত্তিক আওয়ামী পরিবার বা শেখ পরিবার ভিত্তিক যারা আওয়ামী লীগ করে, তাদেরকে বাইরে রেখে প্রকৃতপক্ষে তৃণমূলের বিএনপি যারা আদর্শিক রাজনীতি করে, শেখ পরিবার বাইরে যারা আওয়ামী লীগ করে, তাদেরকে নিয়ে একটি আওয়ামী লীগ সরকারের কার্যক্রম পরিচালনা করবার জন্য তৎপর চলছে। যার জন্য সাবের হোসেন চৌধুরীকে বের করে দেওয়া হলো এবং শেষ তক শিরিন শিলার সাথে কি চুক্তি হয়েছে, কি চুক্তির মাধ্যমে তাকে যেখানে রাখা হয়েছিল সেখান থেকে বের করে নাটকীয়ভাবে জেলে দিয়ে তাকে অবকাশকালীন মুক্তি দেওয়া হলো, একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ঘুরবার জন্য, ফ্রিল্যান্সিং ঘুরবার জন্য তাকে অবমুক্ত করে দেওয়া হলো। এখন কথা হচ্ছে ভিতরে প্রেশার দিয়ে বা ভিতরে সাংগঠনিক, যতটুকুন দেখছি আওয়ামী লীগ তৃণমূলেও বেশ সাংগঠনিক কাজ কর্মকাণ্ড নিয়ে বেশ অ্যাগ্রেসিভ, তারা আগিয়ে নিয়ে যাচ্ছে। 10-12 জন হোক করে মিটিংও হচ্ছে, বিএনপিও কিছু বলছে না, প্রশাসনও কিছু বলছে না। হয়তো তাদের ইঙ্গিত দেওয়া আছে তাদের তৃণমূলে যেন ক্ষুদ্র আকারে সংগঠনগুলো করতে থাকে এবং রিফাইনারি আওয়ামী লীগের যখন আহ্বান করা হবে তারা যেন সেইখানে দলের অন্তর্ভুক্ত হতে পারেন সম্ভবত। এখন যখন এই জিনিসটি, তথ্যটি শেখ হাসিনার কাছে গেছে, এটা একটি আন্ডার প্রেশার। আমি বলছি এটাও বিএনপিকে একটি প্রেশারে রাখবার জন্য, ভয় দেখানোর জন্য হতেও পারে। জয় শেখ হাসিনার সাথে দেখা করবেন এবং আমেরিকারও একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সাথে মিটিং হয়েছে বা তাদের ভিতরে কথা হচ্ছে যে হাসিনা এটাতেই রিফাইনারি আওয়ামী লীগ করতে দিতে রাজি নয়, সে নেতৃত্ব দিতে বা তার অনুপস্থিতিতে জয়কে দিয়ে মূলধারার আওয়ামী লীগকে যাতে একত্রিত করে রাজনীতি করানো না যায়, সেই একটি পদ্ধতিগত মাঠ বাংলাদেশে কিভাবে তৈরি করবে তারও একটি চেষ্টা চলছে। এই যে চতুর্মুখী কর্মকাণ্ডগুলা শুরু হয়েছে, এর 75% হচ্ছে একটি লিবারেল গণতন্ত্রের ধারায় বা শুধুমাত্র যতটুকু দৃষ্টিতে আসছে যে মুসলিম ঘরওয়ানার সরকার যেন দেশে প্রতিষ্ঠিত না হয়, বিশেষ করে আফগানিস্তানের মতো একেবারে মুসলমানদের চরিত্রগত দিক নিয়ে একটি ধর্মীয় রাজনৈতিক দল যেন
বাংলাদেশে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। তার জন্য আমেরিকা, ভারত, এর সাথে বাংলাদেশি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এতটা জোরালোভাবে তাদের কর্মতৎপরতায় দেশের শিকড় গেড়ে বসবার জন্যই গোপনে আবার এটা প্রকাশ্য হচ্ছে। যদি যে বুঝতে পারছে সে তার কাছে প্রকাশ্যই মনে হচ্ছে, কিন্তু অন্তরালে দেয়ালের ওপাশে অনেক ঝড় ঝাপটা প্রবাহিত হচ্ছে এবং সরকারের উপর থেকে শুরু করে উচ্চ মহলের উপরে ব্যক্তিগতভাবেও প্রেশার শুরু হয়ে গেছে। এবং আমার দৃষ্টিতে অনেকেই অনেক কথা বলছেন, ফখরুলকে, রিজভীকে বা আরও সিনিয়র নেতাদেরকে যাদেরকে সাইড করে দেওয়া হচ্ছে বিএনপি থেকে, এরা বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছিল বা আওয়ামী লীগের মনস্কামনা পূরণে তাদের ভূমিকা ছিল, বা বিএনপির যে কমান্ডগুলো আসছিল তারা মাঠে প্রতিষ্ঠিত হতে দেয়নি। কিন্তু এখানে চিন্তার মোড় যদি ঘোরান, আপনি একটু চিন্তার মোড় একটু ঘুরিয়ে দেখেন, ইউকে ঘুরিয়ে ইউ টার্ন তৈরি করে যদি একটু চিন্তা করেন যে মূলত এরা বিএনপির আদর্শিক রাজনীতিতে প্রতিষ্ঠিত ছিল এবং এরা জামাতের সাথে কিছুটা হলেও একাত্মতা প্রকাশ করেছিল যে এদেশের রাজনীতিটা এদেশের জনগণের কাছে থাক, এদেশের মানুষের কাছে থাক, এদেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ করুক এদেশের রাজনৈতিক কোনো সংগঠন, বাইরের কোনো প্রেশার বা বাইরের কোনো চাপে বা বাইরের কোনো তর্জনী গর্জনী যেন না শোনে। আমার তো মনে হচ্ছে সেইটাই এই কতিপয় রাজনীতি যাদেরকে বিএনপি এখন এক ঘুরে করে এক পেছে করে সাইড করলো, এরাই ছিল মূলত আদর্শিক। কিন্তু এই জন্য এদেরকে সাইড করে দিয়ে সালাউদ্দিন আহমেদ সহ যাদেরকে ফেজে নিয়ে আসা হলো, বিএনপির সাংগঠনিক কাঠামোতে যাদেরকে শক্তিশালী মনে হচ্ছে, এরাই সম্ভবত আওয়ামী লীগ ঘেঁষা, ভারত ঘেঁষা, আমেরিকা ঘেঁষা। এরাই মূলত জামাত বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী বা এদেশের যে জনগণের রাজনীতি প্রতিষ্ঠিত হোক, এরা এটা চায়নি বা চাচ্ছে না এখনও। এরা এটাই চাচ্ছে যে পরনির্ভরশীল একটি রাজনৈতিক সংগঠন থাক, পরনির্ভরশীল একটি শক্তি এদেশকে নিয়ন্ত্রণ রাখুক, করুণায় এদেশ চলতে থাক, মাথা উঁচু করে যেন কখনো এই ভূমিটা না দাঁড়াতে পারে। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ একটি প্রেক্ষাপট। ডক্টর ইউনূস সাহেব বারবার একটা কথা বলছিলেন, এ দেশের যে সাগরের যে মোহনা, যে উপকূল, বাণিজ্যের জন্য যে বন্দর আমরা পেয়েছি, এটা সবাই পায়নি। এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এটা যেমন বাণিজ্যিকভাবে শক্তিশালী আন্তর্জাতিক একটি জাহাজ চলাচলের রুট হিসাবে ব্যবহার হতে পারে, ঠিক তেমনি মানুষ তো সবাই মানবিক দৃষ্টিতে দেখে না বাণিজ্য করলে ভালো হবে আমাদের দেশের জন্য, বা আন্তর্জাতিক যেসব জাহাজ চলাচল করে তারা যদি নোঙ্গর করে, এখানে তারা ট্রানজ্যাকশন হিসাবে মাল ওঠানো নামানোর কাজে ব্যবহার করে, বাংলাদেশের অনেক সুবিধা আছে এখানে। কিন্তু এটা হলো যারা রাজনীতির মাঠে রাজনৈতিক নেতা যারা, কিন্তু যারা যুদ্ধবাজ, যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, যারা মানচিত্র, বিশ্বের মানচিত্র ওপেন করে বড় করে নিয়ে যুদ্ধের জন্য কোন কোন জায়গা তাদের ঘাঁটি বানানো যায়, তাদের নৌবহরগুলো অনায়াসে ওখানে শেল্টার দেওয়া যায়, যুদ্ধ জাহাজগুলো কোন জায়গা থেকে ভালো ল্যান্ডিং করতে পারে, ফ্লাই করতে পারে, এগুলো নিয়ে যারা গবেষণা করছে তাদের নজরেও বাংলাদেশ একেবারে একটি জলজ্বলে একটি রণক্ষেত্র। এখান থেকে ফ্লাই জোন পাবে, এখান থেকে ল্যান্ডিংয়ের জন্য পর্যাপ্ত খোলা উপকূলীয় একটি বন্দর পাবে। তারাও এটাকে মার্কিং করছেন এবং তারাই হলো সেটা আমেরিকা। এখন আমেরিকা এই জায়গাতে ঢুকতে হলে যাদের পারমিশন লাগবে সেটা হলো ভারত। এই জন্য আমেরিকা ভারতকে কাছে টানছে, ভারতকে ব্যবহার করতে চাইছে, বাংলাদেশকে উপনিবেশিক একটি অঙ্গরাজ্য হিসাবে স্বাধীন থাকবে সব কিছুই, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে তাদের। এই নিয়ন্ত্রণটাই ভারতকে দিয়ে চাপ দিয়েছে, যার জন্য ভারতকে উপরে আমেরিকা চাপে রাখলেও ভিতরে ভিতরে তাদের একটু উদারতা আছে, যেন তারা এখানে সম্মতি প্রদান করে, এখানে যেন তারা তাদের যে রাজনৈতিক শক্তি, তাদের যে দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক শক্তি, এটা বাংলাদেশের উপর প্রয়োগ করে বাংলাদেশকে দুর্বল করে আমেরিকার হাতে তুলে দেয়, তাহলে ভারতের অভ্যন্তরীণ বিষয়
আমেরিকা নাক গলাবে না। মণিপুর থেকে থেকে গরম হয়ে ওঠে কেন? স্বাধীনতার জন্য চিল্লায় ওঠে, আবার কয়েকদিন পরে নিষ্প্রভ হয়ে যায়। মানে যখন দরকার একটু ভয় দেখালো, যখন আমি ভারত বলল ঠিক আছে, আবার নিশ্চুপ হলো। এইগুলো রাজনীতির খেলা। এখন বাংলাদেশ সে প্রসঙ্গে আমি আবার আসছি। শেখ হাসিনার সাথে ভারতের কিছুটা হলেও দর কষাকষি চলছে, এবং ভারত যখন দেখছে যে বাংলাদেশের জনগণ এতটা কঠোর একটা অবস্থানের ভিতরে আছে যে তার একার পক্ষে আওয়ামী লীগকে এখানে সেটেল বা পুনর্বাসন করা সম্ভব না, এখানে বড় একটি শক্তির প্রয়োজন, তখন সে আমেরিকার শরণাপন্ন হচ্ছে। এবং রাষ্ট্রদূত যে প্রণয় ভার্মা, এখানে আমি একটু কথা বলি। রাষ্ট্রদূতরা যখন কথা বলে, তাদের ওই ফুল হাতার শার্ট, ইন, কালো জুতা পায়, টাই, তারা সেইভাবে কথা বলে। পায়ের অ্যাঙ্গেলটা কোন মাপে রাখতে হবে, হাত কতটুকুন কোন অবস্থায় থাকবে, হাত উঁচু করা যাবে কিনা, আঙুল ঝাঁকানো যাবে কিনা, মাথা উঁচু করে কথা বলতে হবে না নিচু করে কথা বলতে হবে, সুপার কতটুকুন দূরত্ব বসে কোন অ্যাঙ্গেলে কত ডিগ্রিতে তার দিকে ঝুঁকে বসে কথা বলতে হবে, একেবারে মেপে দেওয়া আছে। তো রাষ্ট্রদূতরা রাষ্ট্রের কঠিন কোনো সিদ্ধান্তের ভিতরে খুব একটা ঢুকতে পারে না। তাদের সীমাবদ্ধতা আছে, তাদের ক্রাইটেরিয়া আছে কোন বিষয়ে তারা কথা বলবেন। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক খেলা চলবে, এখানে কোনো রাষ্ট্রদূত নিয়ে খেলা হবে না, খেলা জমবে না। এখানে খেলা জমবে একজন রাজনৈতিক নেতা আর একজন রাজনৈতিক নেতার সাথে, যদিও দুইজনের পদবী রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের বাইরে তো তারা রাজনৈতিক নেতা হিসাবে পরিচয়, তো এদেশে এসে অফিসে ঢুকতে পারবে না, বসতে পারবে না, এবং তারা রাজনৈতিক নেতা হিসাবে তো অন্য দুই দেশের দুই রাজনৈতিক নেতা তো আর একটি দেশে এসে রাজনৈতিক আলাপ আলোচনা করতে পারবেন না। তাদের পদ পদবিতে সম্মানের প্রোটোকলের সব জায়গায় রাষ্ট্রদূতই লেখা থাকবে, কিন্তু তারা এসে কথা বলবেন পায়ের উপরে পা রেখে। এক নম্বরে হলো তাদের জুতার সাইজ দেখিয়ে দেবেন, জুতার ব্র্যান্ড দেখিয়ে দেবেন, দুইজনই পায়ের উপরে পা রেখে। তারা কথা বলবেন চোখে চোখ রেখে, তারা কথা বলবেন আঙুল ঝাঁকিয়ে, তারা কথা বলবেন ঘাড় বাঁকা করে, তারা কথা বলবেন রাজনৈতিক ভাষায়, তারা ট্রান্সলেট করবেন রাজনৈতিক শব্দ ব্যবহার করে। সেখানে কোনো শিষ্টাচারের বালাই থাকবে না, নিয়মাবর্তিতার কোনো অঙ্ক বিধান থাকবে না, সেখানে কি ইস্যুতে কথা বলবে সেটাও থাকবে না। তারা সেখানে একটি বিষয়েই কথা বলবে, সেটা হলো যার যার স্বার্থ। আমেরিকার জন্য বাংলাদেশকে কতটুকুন স্বার্থ দেবে, ভারতকে সেই পথ তৈরি করতে গিয়ে ভারতকে আমেরিকা কী কী স্বার্থ দেবে, কিন্তু দেশ ব্যবহার হবে বাংলাদেশ। কিন্তু স্বার্থ যার যারটা সেই উদ্ধার করবে। এবং সেই খেলার মাঠ বাংলাদেশে বিগত দিন থেকেই শুরু হয়েছে, চলমান আছে, এবং এই খেলার মাঠ তৈরি হতে গিয়েই বাংলাদেশের রাজনৈতিক মাঠ এমনভাবে শূন্যতা, জড়তা শুরু হবে যে রাজনৈতিক দলগুলো নামমাত্র থাকবে, ব্যবহৃত থাকবে, কিন্তু এখানে ব্যক্তি পাওয়ার বেশি থাকবে, যেমন আওয়ামী লীগের শেখ হাসিনা। কিন্তু বিএনপির আদতেই কোনো ব্যক্তি পর্যায়ে ততটা শক্তিশালী ভূমিকা রাখতে পারবে কিনা আমি জানি না, এখনও জানি না। আওয়ামী লীগে বিএনপির যারা কথা বলবে শক্তিশালী ভূমিকায়, তাদেরকে বিএনপি থেকে কিছুটা হলেও সিটকে সরিয়ে দেওয়া হয়েছে, যে এরা থাকলে কথা বলবে দেশের হয়ে বা দেশের পক্ষে। কিন্তু এমন কিছু লোককে বিএনপির মুখপাত্র হিসাবে পরিচিতি করে আনা হয়েছে যে তারা যারা আসছে বা যারা কথা বলবে তাদের পক্ষেরই লোক, এবং তাদের পক্ষেই কথা বলবে। এবং এই জন্যই এই লোকটাকে, নাম বলবো সালাউদ্দিন আহমেদকে, এমনভাবে প্রথম থেকেই শুরু করে রেখে এখনও দেখুন, যে কোনো বিষয়ে, স্বাস্থ্য বিষয় হোক, জ্বালানি বিষয়েই হোক, দেশের অভ্যন্তরীণ বিষয় হোক, পররাষ্ট্র বিষয়ে হোক, যে কোনো জায়গাতে সালাউদ্দিন সাহেব কথা বলছেন। কিন্তু তিনি সংসদ সদস্য, এবং তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তার উপরে বর্তায়। কিন্তু সেটার থেকে তিনি বের হয়ে আসে
একজন মুখপাত্র এখনও ঘোষিত না, তিনি ঘোষিত শুধু যে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে। এই জায়গাটাতে হয়তো তিনি রাইট আছে, যে যে কথাগুলো প্রধানমন্ত্রী বলবেন সেটা তিনি বলছেন। সচিবও না, কিন্তু তিনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এই জায়গাগুলোতে তাকে তৈরি করে রাখা হয়েছে যেন যে খেলাটা শুরু হবে তার রেফারি হিসাবে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন, যাতে আইনানুগভাবে জিনিসটি বৈধ হয়, সঠিক হয়। এই জন্যই যে বাংলাদেশের সরকারি দলের প্রতিনিধিত্ব ছিল, এর ভিতরে অংশীদারিত্ব ছিল এবং সম্মত ছিল সরকারের পক্ষে একজন লোক। হয়তো সেটাও দিয়ে দেওয়া হবে যে বৈদেশিক যত চুক্তি হবে বা বৈদেশিক যেটা পর্যালোচনা করে যে কর্মগুলো করা হবে সেটা সালাউদ্দিন সাহেবের উপরে ন্যস্ত করা হলে তিনি তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই ধরনের একটা কোনো কিছু প্রজ্ঞাপন জারি করে, নির্বাহী আদেশ জারি করে তাকে দিয়ে ভবিষ্যতে বেশ অনুমোদনের একটি ক্ষেত্র তৈরি করে দেওয়া হবে। অপেক্ষায় থাকুন, আমরা দেখতে থাকি। বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশ সমাদৃত হতে শুরু করেছে এবং এটাও ঠিক, বাংলাদেশ ওয়্যারফিল্ডের একটি গ্রাউন্ড হবে, যেখান থেকে একেবারে বিশ্বযুদ্ধের ওয়্যারফিল্ড এই বাংলার মাটি ব্যবহার হবে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, খেলা সেই পর্যায়ে চলছে। আসসালামু আলাইকুম।